মেয়েটি রোজ বাসে জানলার ধারে সিট পেয়ে যায়। ওর পাশের সিটেও কেউ না কেউ বসে পড়ে। আমি রোজই বাড়ি থেকে সময় মতো বেরোই, কিন্তু সময়ে পৌঁছতে পারি না। আমার দেরি হয়ে যায়। বাসে উঠে দেখি অন্য কেউ মেয়েটির পাশে বসে আছে। মিথ্যে বলবো না, আমার প্রচণ্ড ঈর্ষা হয়, খুন চেপে যায় মাথায়। মনে হয় ওই গুফো লোকটাকে যদি খুন করতে পারতাম। মেয়েটির পাশে বসার কী অধিকার আছে ওর? আমি ওকে ভালোবাসি, ওর জন্য জীবন দিতে পারি, পৃথিবীর সব সুখ ওকে উপহার দিতে পারি। ও চাইলে ওর জন্য বিনা প্রতিবাদে মরেও যেতে পারি। শুধু এই কথাগুলো ওর কাছে গিয়ে বলতে পারি না। অনেক রকম প্ল্যান করি। মনে সাহস আনার জন্য বাস স্ট্যান্ডে আসার পথে শনি মন্দিরে প্রণাম করি। বাসে উঠে বসার জায়গা পেলেই মুহূর্তকালে দাঁড়াই। অপেক্ষা করি যদি ও আমার দিকে তাকায় না, জানালার বাইরে তাকিয়ে থাকে। হতোদ্দাম হয়ে বসে পড়ি, হতাশ লাগে। আজও হলো না, তবে হবে। একদিন আমি নিশ্চয়ই পারবো। পজিটিভ থাকার জন্য আমি ক্রমাগত বলে যাই, পারবো পারবো পারবো। মন খুশিতে ভরে যায়। চোখের সামনে ভেসে ওঠে ওর মুখ, পান পাতা গড়নের ছোট্ট মুখ। চোখ নাক ঠোঁট যেন তুলিতে আঁকা। এক পিঠ খোলা চুল, হলুদ বোধ হয় ওর প্রিয় রং। বেশিরভাগ সময়ই হলুদ রঙের ড্রেস পরে। খুব পবিত্র লাগে, যেন স্বর্গের কোনো দেবী আমার জন্য নেমে এসেছেন। বিয়ের পর ওকে কেমন দেখতে হবে সেই কল্পনায় আমি বুঁদ হয়ে যাই। কিন্তু আমার কল্পনা বড় তাড়াতাড়ি ফুরিয়ে যায়। হীনমন্যতা গ্রাস করে আমাকে। আমি তো ওর মতো সুন্দর নই, চাকরিটাও সাদামাটা। আমাকে কি ওর পছন্দ হবে? তাছাড়া একদিন গোপনে ওর ছবি তুললাম। সেদিন আকাশ মেঘলা, ঝিরঝিরে বৃষ্টি। ও বাসের জানালা বন্ধ করেনি। ওর চুলে জলের কণা। আমার তোলা ছবিতেও রয়ে গেল বৃষ্টির দাগ। বাড়িতে দিদি আমার বন্ধু, ওকে সব কথা বলি। দিদি একটু সেকেলে টাইপ। ছবি থেকে বলল, মেয়েটা দারুণ সুন্দর তো, সিঁদুর পরলে চোখ ফেরাতে পারবি না। কথাটা আমার মনের কথা। আমিও তো সিঁদুরের আভায় ঈষৎ লাল হয়ে থাকা মুখটা সব সময় দেখতে পাই। মনে মনে আদর করি। আমার ঠোঁট নেমে আসে ওর ঠোঁটে। কিন্তু দিদি কথাটা এমন আকস্মিকভাবে বলল যে আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। অপ্রস্তুত হয়ে ভাবটা কেটে যাওয়ার পর দিদি তাকিয়ে দেখি ওর চোখের ভাষা বদলে গেছে। যেন নিজেকে ভুল বুঝতে পেরে মারাত্মক কোনো অপরাধ বোধে ভুগছে ও, কিংবা নিষ্ঠুর কোনো বাস্তবতার আঘাতে চুরমার হয়ে গেছে ওর ক্ষণিকের উচ্ছ্বাস। আমি তো অবাক, কি হলো? কিন্তু আমি কিছু বলার আগেই ও বলল, এসব এখন থাক না পুলু, এখন বরং চাকরিটা মন দিয়ে কর। 2-4 বছর পর না হয় এসব কথা ভাববি। তুই খেপেছিস? ওর মতো মেয়ে এতদিন অপেক্ষা করবে? আমাকে যা করার 2-4 দিনের মধ্যেই করতে হবে। কথাটা বলা সহজ, কিন্তু করা কঠিন। 2-4 দিন ভাবতে ভাবতেই কেটে গেল। চিঠি লেখার কথা ভাবলাম। প্রেমপত্র যাকে বলে আর কি। বাংলাটা আমি ভালোই লিখি, কিন্তু চিঠি লিখে পাঠাবো কোথায়? মেয়েটির ঠিকানাই তো জানি না। SMS বা ফোন করার ভাবনাও বাতিল হলো একই কারণে। ফোন নাম্বার জানি না। মানুষের কাছে যাওয়া এত কঠিন কেই বা জানতো। কিন্তু কেউ কেউ তো যেতে পারে। আমার অনেক বন্ধুই তো প্রেম করে। ওরা কিভাবে ভালোবাসার কথা গার্লফ্রেন্ডকে বলেছে সেটা ওদের কাছ থেকে জেনে নিলে হয় না? প্রথমে দিদিকে বললাম, নীলু আমার বেস্ট ফ্রেন্ড, বেপরোয়া টাইপের ছেলে, বছরখানেক হয়ে গেল প্রেম করছে। ও নিশ্চয়ই আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু আমার পরিকল্পনা শুনে দিদি রেগে গেল। একদম না। তুই কি আরম্ভ করেছিস বল তো? এই নিয়ে তুই কোনো কথা কাউকে বলবি না। কিন্তু কেন কেন? তোর লজ্জা করে না বলু? এই পর্যন্ত বলে দিদি চুপ করে কি যেন ভাবলো। তারপর আবার বলল, ওই মেয়ে তোকে ভালোবাসে না।
আগ বাড়িয়ে কিছু বলে মিছিমিছি দুঃখ পাবার কি দরকার? ও আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, হয়তো বাসে না, কিন্তু আমি তো ভালোবাসি। সেটা বললেও দুঃখ দেবে কেন? বেশ অধৈর্য হয়ে বললাম, কারণ তুই আর 5 জনের মতো নয়, আলাদা। আমি কিসে আলাদা দিদি? দিদি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, কিসে আলাদা? তাও তুই ভুলে গেছিস, তাই না? আয় আমার সঙ্গে। বলে দিদি আমার হাত ধরে টানতে টানতে পাশের ঘরে নিয়ে গেল। তারপর স্টিলের আলমারির গা আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, এবার নিজের চোখে দেখ, কিসে তুই আলাদা? এই আয়নার কাছে আমি বড় একটা আসি না। আমার দাড়ি কামানো, চুল আঁচড়ানো সবই ছোট আয়নায়, যাতে শুধু মুখ দেখা যায়। অনেক দিন পর নিজেকে আপাদ মস্তক দেখলাম, দেখে চমকে উঠলাম বলা ভালো। এমনিতে সব ঠিকই আছে, শুধু ডান পাটা হাঁটুর পর থেকে আর নেই। আর ডান দিকের ব্যালেন্স ঠিক রাখার জন্য একটা স্ক্র্যাচ শরীরের সঙ্গে সেটে আছে। প্রতিবিম্বের দিকে হাত বাড়াতে গিয়ে স্ক্র্যাচটা পড়ে গেল। আমিও পড়ে যাচ্ছিলাম। দিদি আমাকে ধরে চেয়ারে বসিয়ে দিল। জীবনে এত অবাক আগে কখনো হয়নি। ভালোবাসা কি সব অসম্পূর্ণতা ভুলিয়ে দেয়? দেয় নিশ্চয়, নয়তো আমি কি করে সব ভুলে গেলাম। প্রেমে পড়ার পর থেকে আমি কিছুই মনে রাখিনি। 7 বছর বয়সে সেই অ্যাক্সিডেন্ট, ডান পা হাঁটুর পর থেকে বাদ যাওয়া, আমি সব ভুলে গেছিলাম। ভুলিয়ে দিয়েছিল ও, বাসের জানালার ধারে বসা ওই মেয়েটা। ভাগ্যিস দিদি আমাকে সব কথা আবার মনে করিয়ে দিয়েছে। হঠাৎ বুকের গভীর থেকে একটা কান্না উঠে এসে আমার ভাবনাগুলোকে এলোমেলো করে দিল। বলতে ইচ্ছে করলো, কেন মনে করিয়ে দিলি দিদি? কিন্তু বললাম না। দিদিকে যখন তাদের আকাশ ছুঁয়ে যাওয়া ভাইকে স্ক্র্যাচের কথা মনে করিয়ে দেয়, তখন তাদের যন্ত্রণার কোনো সীমা থাকে না। আমি জানি দিদি এখন পাশের ঘরে হয়তো কাঁদছে, কিংবা ঘর অন্ধকার করে একা বসে আছে। আমি চুপি চুপি বারান্দায় গেলাম। চমৎকার চাঁদ উঠেছে আজ। আকাশে অজস্র তারা, অদ্ভুত সুন্দর রাত। আমার খুব ভালো লাগছিল। আমি ক্রমশ ভেসে যাচ্ছিলাম। হয়তো অনেক দূর ভেসে যেতাম। ফিরে আসার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু সম্মতি ফিরল পরিচিত স্পর্শে। দিদি আবার আমায় ফিরিয়ে এনে বলল, আমাদের যখন টাকা হবে তখন তোকে নিয়ে আমি জয়পুরে যাব। শুনেছি ওখানে রাবারের পা পাওয়া যায়, দেখবি তখন আর তোকে স্ক্র্যাচ নিয়ে হাঁটতে হবে না। মনে মনে বললাম, স্ক্র্যাচ শরীরের অসম্পূর্ণতা দেখিয়ে দেয়, আর নকল পা সেটা শুধু ঢেকে রাখে, বদলাতে পারে না। কিন্তু এ কথা দিদিকে বলা যায় না। ও যা ভাবছে ভাবুক, যে স্বপ্ন দেখছে দেখুক, আমি বরং অন্য কিছু দেখি। চাঁদের ওপর দিয়ে এক টুকরো মেঘ ভেসে যাচ্ছিল। মনে হলো পান পাতা গড়নের একটা মুখ পেছনে ফেলে স্ক্র্যাচের শব্দটা দূরে মিলিয়ে যাচ্ছে। শব্দটা বড় আপন, ওইটুকু শুনলেই বোঝা যায় আমি আছি। একটা অসম্পূর্ণতা আমাকে মুছে ফেলতে পারেনি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন। লাইক শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও অনেক নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।